নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 14 বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তিনি যেরকম বিরোধের মুখে পড়েছিলেন 4 সেপ্টেম্বর, তার 14 বছরের শাসন পর্বে সেই বিক্ষোভের মুখে তিনি কিন্তু কখনো পড়েন। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেও ভাবতে পারেননি যে বিজেপির 65 জন বিধায়ক এইভাবে তার বক্তব্যের সময় প্রতিবাদ করবেন। দেখুন, বিজেপি বিধায়করা যেভাবে প্রতিবাদ করেছেন, আপনি মনে করতে পারেন যে সংসদীয় রীতিনীতির বিরোধী। আমি এইসব তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, কারণ তাত্ত্বিক আলোচনা তখনই করা সম্ভব যখন রাজ্যের শাসক দল সংসদীয় আচার আচরণ মেনে চলে। তাহলে তো মেনে চলে না। মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হলো, বিরোধী দলের বিধায়কদের ভাষণ সম্প্রচার হলো না। মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষে নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন, অন্য কেউ সেই অধিকার পাবেন না, এমনকি বিরোধী দলনেতা পর্যন্ত নয়। বিরোধী দলনেতাকে ছায়া চিফ মিনিস্টার বলা হয়, শ্যাডো চিফ মিনিস্টার। তারপর মুখ্যমন্ত্রী কালকে উষ্মা প্রকাশ করলেন যে কাগজ ছিঁড়বেন না, এটা ঠিক নয়, সংসদীয় রীতিনীতির বিরোধী। কিছুদিন আগে লোকসভায় সংবিধানের 130তম সংশোধনী বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। তৃণমূলের সাংসদরা কি করেছিলেন? লোকসভার ওয়েলে নেমে বিলের কপি ছেড়েননি আপনারা, এমনকি অমিত শাহের উদ্দেশ্যেও ছুড়েছিলেন, আপনি আচরি ধর্ম পরের শিখাও। যেটা তৃণমূল নিজে করে না, অন্যদের সেটা করার জন্য বাণী বিতরণ করে। পুরোটাই হচ্ছে শূন্য কুম্ভের ঝংকার। এবং মুখ্যমন্ত্রী তো কালকে বিধানসভায় দাঁড়িয়ে যেরকম কথাবার্তা বললেন, আচার আচরণ করলেন, আমার মনে হচ্ছিল যে তার উচিত অপোজিশন বেঞ্চে বসা। একজন মুখ্যমন্ত্রী দলীয় সতীর্থদের বলতে পারেন স্লোগান দিন, তিনি নিজে স্লোগান দিচ্ছেন, এন্টায়ার ট্রেজারি ব্রেঞ্চ স্লোগান দিচ্ছে। বিরোধীরা স্লোগান দেয়, স্লোগান দিলে দিতে ওয়াকআউট করে, শাসক পক্ষ সংযত থাকে, মাঝে মধ্যে তারা পাল্টা স্লোগান দেয়। কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শাসক দলের বিধায়করা যেভাবে স্লোগান দিলেন, আমার মনে হচ্ছিল যে তারা বোধহয় সত্যি বিরোধী দলের ভূমিকায় নেমেছেন। অর্থাৎ শাসকও এক, বিরোধীও এক। এটাকে আবার একটা নতুন ন্যারেটিভ যে বিরোধীদের স্পেস দেব না, যিনি শাসক তিনিই বিরোধী। একটা সময় আমরা দেখতাম একটা সরকারি দল, ধরুন সিপিএম এর জমানায়, তখন কংগ্রেস ভাগ হয়নি। কংগ্রেস ভাগ হওয়ার পরেও আমরা দেখেছি কোনো বিষয় নিয়ে বামফ্রন্টের কিছু শরিক বিরোধীদের সুরে কথা বলছেন, বামফ্রন্টের কয়েকজন মানে সিপিএম এর 2-1 মন্ত্রীও কথা বলতেন। অর্থাৎ বিরোধীদের সুরটা বাম শরিকদের গলাতে এবং সিপিএম এর কয়েকজনের গলাতেও শোনা যাচ্ছিল। অর্থাৎ বিরোধীদের ভূমিকাটাকেই শাসক দল অ্যাপ্রোপ্রিয়েট করে দিচ্ছে, আত্মসাৎ করে দিচ্ছে। অর্থাৎ তার মানে বামফ্রন্টই তখন শাসক, বামফ্রন্টই তখন বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেভাবে স্লোগান দিলেন, তার অতীতের ছাত্র রাজনীতির স্মৃতিবোধহয় তার মনের মধ্যে ভেসে উঠেছিল। এবং এন্টায়ার ট্রেজারি বেঞ্চকে তিনি যেভাবে স্লোগান দিতে উদ্বুদ্ধ করলেন, আমার মনে হলো যে তিনি যথার্থ বিরোধী নেত্রীর ভূমিকায় আছেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে তিনি নেই। এই দৃশ্য দেখতে হলো। ধরুন, প্রত্যেক দিন বিধানসভায় স্কুলের ছেলেমেয়েরা যায়, কিভাবে প্রসিডিংস হচ্ছে তারা দর্শক গ্যালারিতে বসে দেখে। আমি যখন নিয়মিত বিধানসভা কভার করতাম, প্রত্যেক দিনই কোনো না কোনো স্কুলের ছেলেমেয়েদের দেখতাম। এখন বোধহয় স্কুলের ছেলেমেয়েরা আসতে চায় না, কারণ তারা কি দেখবে বিধানসভায়? সুস্থ আলোচনা নেই, সুস্থ বিতর্ক নেই। এ বলছে চোর, ও বলছে চোর, হট্টগোল হচ্ছে, কাগজ ছেঁড়া হচ্ছে, বিধানসভার আসনে শুয়ে পড়ে প্রতিবাদ হচ্ছে, শাসক দলের মন্ত্রীরা ওয়েলে নেমে কার্যত তেড়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী স্লোগান দিচ্ছেন, ট্রেজারি বেঞ্চকে স্লোগান দিতে উদ্বুদ্ধ করছেন। এই ছবি সুকুমার মতে ছাত্রছাত্রীদের না দেখাই ভালো।
রাজনীতি সম্পর্কে এমনিতেই সাধারণ মানুষের ধারণা খুব ভালো নয়। এইসব দৃশ্য দেখলে ছেলে মেয়েদের মনে রাজনীতি সম্পর্কে বিরূপ ধারণাই জন্মাবে। এখন প্রশ্ন হলো, কাল কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত দশকল খেয়েছেন। তিনি ভাবতেই পারেননি যে বিজেপির 65 জন বিধায়ক এইভাবে তার বক্তব্যের মাঝে এরকম প্রতিবাদ করবেন। তিনি ভাবতেই পারেননি। তাকে বক্তৃতা থামাতে হয়েছিল, তিনি মেজাজ হারিয়েছেন, মোদি চোর, অমিত শাহ চোর বলতে বাধ্য হয়েছেন। অর্থাৎ তার মুখের আগল ভেঙে গিয়েছিল, সংযম ভেঙে গিয়েছিল। দেখুন 11 থেকে 16 তিনি যে বিরোধিতা পেয়েছিলেন সেটা বামপন্থীদের, সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা। কয়েক মাস আগেও যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, কয়েক মাস বাদে তিনি বিরোধী আসনে বসলেন। 34 বছর বামেরা শাসন করেছে, সেই ঘোর থেকে বামপন্থীরা বেরোতে পারেনি এবং তাদের বিরোধিতা মানুষের মনে কোনো দাগই কাটেনি। তখন মানুষ বলছিল এরা আবার বিরোধিতা করছে কেন, এতদিন তো রাজ্য চালিয়েছে, এবার মমতা দিদি চালাচ্ছেন, দেখো বামেরা এখানেও এতটাই ওরা পরশ্রী কাতর, ক্ষমতা হারানোর শোক বলতে পারছে না, তাই এরকম ভাবে বিরোধিতা করছে। তাই সূর্যবাবু বিধানসভায় কিছু কিছু আলোচনা করতেন, কিন্তু কোনো দাগ কাটতো না, কারণ তাদের সেই নৈতিক অধিকারই ছিল না মমতা সরকারের বিরোধিতা করার। 2016 থেকে আব্দুল মান্নান হলেন। আব্দুল মান্নান চেষ্টা করেছিলেন, নিজের দলেরই সমর্থন পাননি। অধীর বাবু পদে পদে তাকে হেনস্থা করেছিলেন। মান্নান সাহেব জেলা সফরে গেলে প্রদেশ কংগ্রেস থেকে বলে দেওয়া হতো যে বিধায়করা যেন মান্নান সাহেবের সমাবেশে না যায়। বিধানসভার মধ্যে মান্নান সাহেবকে মার্শাল দিয়ে বার করা হয়েছিল, তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি আহত হয়েছিলেন, হসপিটালে ভর্তি হয়েছিলেন, আমরা জানি। মান্নান সাহেব চেষ্টা করেছিলেন, কিন্তু তার নিজের দল তাকে সমর্থন করেনি। শুভেন্দু অধিকারী কিন্তু বিরোধী দলনেতা হিসেবে 110% সফল। তিনি তৃণমূলের ঘরের ছেলে ছিলেন, তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন, কোন জায়গাটায় আঘাত করলে সব থেকে বেশি তৃণমূল রিয়াক্ট করবে সেটা শুভেন্দু অধিকারীর থেকে ভালো কেউ জানেন না। এবং তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রীদের একটা বড় অংশ এখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখেন এবং আমলাশাহীর একটা বড় অংশ শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখেন। তাই শুভেন্দু সরকারের অনেক খবর আগে ভাগে পেয়ে যান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট কলিগরাও পান না, সেটা বিরোধী দলনেতার হাতে চলে আসে। তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা যে মারমুখী হবেন এটা জানাই কথা। তাই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। শাসককুল ভেবেছিল যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে তাই বিজেপির বিধায়করা সেভাবে কিছু করতে পারবেন না, কিন্তু তারা ভুল প্রমাণিত হলেন। যেভাবে বিজেপির 65 জন বিধায়ক কালকে বিধানসভা কাঁপালেন, দিদিমণিকে কার্যতই কিন্তু অপ্রস্তুত লেগেছিল। এতটা চ্যালেঞ্জ হবেন তিনি বিধানসভার মধ্যে সেটা তিনি এক্সপেক্ট করেননি। শুভেন্দু অধিকারী থাকলে পরে কলাকাটাকাটি হতো, বাজানো বাজাতো, স্লোগান পাল্টা স্লোগান হতো, এটা শাসক শিবির এক্সপেক্ট করেছিল। তাই শুভেন্দু বাবু সাসপেন্ড হওয়ার পর বিজেপির বিধায়করা এইভাবে প্রতিবাদ করবেন, স্লোগান দেবেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা সৃষ্টি করবেন, এটা তারা এক্সপেক্ট করেননি। এটা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল এবং মুখ্যমন্ত্রীর কাছে, এবং সেই জন্য তিনি সংযম হারিয়ে অনেক কথা বলেছেন। পরিষ্কার বোঝা গেছে তিনি অত্যন্ত ক্রুদ্ধ, রাগত। নিজের দলের বিধায়কদেরও শাসন করেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হুমায়ুন কবিরকে ভর্ৎসনা করেছেন, অন্য মন্ত্রীদের বলেছেন সিটে বসে, আবার বলেছেন স্লোগান দাও। বিজেপির বিধায়কদের কয়েকজনের উদ্দেশ্য করে বলেছেন আপনারা দল বদলু, ছিলেন তৃণমূলে এখন বিজেপিতে গেছেন। এবং তিনি আগে কখনো বলেননি, সরাসরি বললেন মোদি চোর, অমিত শাহ চোর। এগুলো কিন্তু নার্ভাসনেসের লক্ষণ। আসলে প্রচন্ড চাপ পড়ছে, তো স্নায়ু ধরে রাখা মুশকিল হচ্ছে। ভালো খবর তো কিছু নেই। বাংলা ভাষা উপর আক্রমণ, বাঙালির উপর নিগ্রহ, এটাই তো ছিল এই বিশেষ অধিবেশনের একটা প্রস্তাব, এটা নিয়েই তো আলোচনা।
সেই আলোচনা থেকে আমরা কি পেলাম? নির্যাস বিগ জিরো। মুখ্যমন্ত্রী জনসভাতেও যা বলেন, কতগুলো কবিতার লাইন তার ঠোঁটস্থ আছে সেগুলো তিনি বললেন, নতুন একটা কথা শোনা গেল না। বিজেপিকে তোপ দাগলেন, আর মোদি চোর, অমিত শাহ চোর তৃণমূল বলল, আর এরা বলল তৃণমূল চোর, চাকরি চোর, গদি চোর। এই তো হলো। যে উদ্দেশ্যটা নিয়ে বিধানসভার অধিবেশন ডাকা হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু শাসকের সফল হলো না। এবং মুখ্যমন্ত্রীর ভাষণের নির্যাস কি? অন্তঃসারশূন্য যে কথাগুলো তিনি অহরহ বলেন বিধানসভার মধ্যে, সেই কথাগুলোই বললেন। 1, 2, 3, 4 বিজেপির সবাই চোরে তো বিজেপির স্লোগানকে কপি করেছে তৃণমূল। সেখানে তো একটু মগদাস্ত্র প্রয়োগ করলে ভালো হতো, নতুন স্লোগান কয়েন করতে পারতেন। বঙ্গবাসী একটা নতুন স্লোগান শুনে 200 মজা পেত, সেসব না করে বিজেপি স্লোগানকেই কপি করছেন। আসলে যেটা হয়েছে না, শাসক দলের কাছে কোনো বিষয় নেই, তাই একটা কল্পিত বিষয়কে সামনে রেখে তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, একটা টেমপ্লেট তৈরি করতে চাইছে। কিন্তু শাসক নিজেই জানে যে এখনো পর্যন্ত সেই ন্যারেটিভ গ্রহণযোগ্য হয়নি মানুষের কাছে। কারণ যে ন্যারেটিভটা তারা তৈরি করতে চলেছেন সেই ন্যারেটিভটার কোনো বাস্তব ভিত্তি নেই। কোথাও বাঙালি আক্রান্ত হচ্ছে না, ভাষার উপর কোথাও সন্ত্রাস হচ্ছে না। এই যে বিজেপির নেতারা পুজোর আগে বিভিন্ন রাজ্যে যাবেন যেখানে বাঙালি আছে, বাঙালি পুজো করে, তাদের কাছে গিয়ে বলবেন, তাদের অভিজ্ঞতা জানতে চাইবেন যে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে বাঙালি নিগ্রহ, বাংলা ভাষার উপর সন্ত্রাস হচ্ছে, তাদের অভিজ্ঞতা কি? দেখুন, মহালয়া থেকেই পুজোর আবহ শুরু হয়ে যায়, লক্ষ্মী পুজো পর্যন্ত চলে। ওই সময় বাঙালি যেখানেই থাকুন না কেন উৎসবের আবহে থাকেন। পুজোর 4-5টা দিন তারা এলাকায় থাকলেন, ঠিক আছে, তার আগে বা তার পরে এক একজন এক এক রাজ্যে যাবেন, এক এক দিন থাকবেন, সেখানকার বাঙালিদের সঙ্গে ইন্টারাকশন করবেন, ভালো উদ্যোগ। বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত ন্যারেটিভ খাচ্ছে না, খাবে ওরা। আইপ্যাকের পরামর্শে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল এই ন্যারেটিভটা মরিয়া হয়ে বাঙালিকে খাওয়াতে চাইছে, কিন্তু এখনো পর্যন্ত নো টেকার। বিধানসভাতেও যে বিষয় নিয়ে আলোচনার জন্য বিধানসভা ডাকা হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা হলো, ওটাকে আলোচনা বলে না। যেটা হলো তার মধ্যে কোনো মেটেরিয়াল নেই। মুখ্যমন্ত্রী বাইরেও যা বললেন, বিধানসভাতেও তাই বললেন, ওটাই তিনি বলেন। কতগুলো চেনা পরিচিত লব্জ বারবার করে বলেন, কিছু কবিতার লাইন তার ঠোঁটস্থ আছে সেগুলো বলেন, ব্যাস। আমরা ভেবেছিলাম নতুন কিছু শুনবো, নতুন কিছু দিশা দেখাবেন তিনি, তার পরিকল্পনার কথা বলবেন, কিন্তু সে তো পাওয়াই গেল না। উল্টে আমরা দেখলাম 14 বছরের রাজ্যপাটে মুখ্যমন্ত্রী প্রথমবার এরকম চ্যালেঞ্জের মুখে পড়লেন বিধানসভার ভিতরে।